বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞানের চ্যাপ্টার 8 রেচন প্রক্রিয়া নিয়ে। এবং এই আলোচনায় তোমাদের সঙ্গে আছি আমি সাকান বিনতে ইমরান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, এবং আমাকে সাহায্য করেছে ফারিয়া তাহসিন সাবা। আমরা সকলেই জানি যে আমাদের দেহকে সুস্থ এবং সবলভাবে কর্মক্ষম করার জন্য আমাদের দেহ অভ্যন্তরে প্রতিটি কোষে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, এবং এসব রাসায়নিক বিক্রিয়ার ফলস্বরূপ আমাদের দেহে নানাবিধ উপাদান তৈরি হয়, যার কিছু আমাদের দেহের জন্য অনিবার্য, অপরদিকে কিছু তেমন মাত্রায় ক্ষতিকর। এসব ক্ষতিকর এবং বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য বা নিষ্কাশনের জন্য যেই প্রক্রিয়াটি সাহায্য করে, আজকে তাকে কেন্দ্র করে আমাদের আলোচনা, এবং সেই প্রক্রিয়াটি হচ্ছে রেচন প্রক্রিয়া। সবার আগে জেনে নিই তাহলে রেচন মানে কি। রেচন হচ্ছে মানব দেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহের বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়া হয়, এবং রেচনতন্ত্র এ কাজে আমাদের সহযোগিতা করে। তাহলে রেচনতন্ত্র কি? যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থগুলো নিষ্কাশিত হয় তাকে রেচনতন্ত্র বলে। ছবিটি দেখলে তোমরা ইতিমধ্যে বুঝেই গেছো যে মানব দেহের রেচন অঙ্গ হলো কিডনি বা বৃক্ক, আর বৃক্কের একক হলো নেফ্রন। তবে আমরা রেচন সম্পর্কে জানলাম, রেচনতন্ত্র সম্পর্কে জানলাম। যেসব পদার্থকে বের করে দেয় তাদেরকে কি বলবো? তাদের বলবো রেচন পদার্থ। সংজ্ঞারূপে আমরা কিভাবে বলবো? রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়। মানব দেহে রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। তাহলে মূত্র কি কি উপাদান দিয়ে তৈরি? মূত্রের গঠন হচ্ছে 90% পানি এবং অন্যান্য পদার্থ 10%, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। মূত্র সম্পর্কে আরও কিছু কথা আমাদের জেনে নেওয়া লাগবে। যেমন, যদি আমরা আমিষ জাতীয় খাদ্য খাই তাহলে আমাদের মূত্রর অম্লতা বৃদ্ধি পায়। অপরদিকে যদি আমরা ফলমূল বা তরকারি খাই তাহলে আমাদের মূত্র ক্ষারীয় হয়। আমরা সকলে খেয়াল করে থাকি আমাদের মূত্রের রং হালকা হলুদ হয়। তা কেন হয়? কেউ কি জানো? যদি না জেনে থাকো তাহলে আজকের পর থেকে জেনে যাবে। তা হচ্ছে ইউরোক্রম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয়। চলো তারপর জেনে নেওয়া যাক যে বৃক্ক নিয়ে। বৃক্কের অবস্থান নিয়ে প্রথমে আমরা জানবো। বৃক্কের অবস্থানটা কোথায়? ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানব দেহের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকের বক্ষপিঞ্জরের নিচে দুটি বৃক্ক অবস্থিত। তারপর জেনে নিব বৃক্কের আকৃতি এবং রং। বৃক্কের আকৃতি হচ্ছে শিমের বিচির মতো এবং রং হচ্ছে লাল। আমরা বাইরে থেকে বৃক্কের যেসব বৈশিষ্ট্যগুলো দেখতে পাই তা নিয়ে এখন আলোচনা করব। প্রথমত দেখো, বৃক্কের বাইরের পার্শ্বটা উত্তল, আবার ভিতরের পার্শ্বটা অবতল, এবং এই অবতল অংশে এই দেখো একটা ভাঁজ রয়েছে, যাকে কিনা বলা হয় হাইলাম। পরীক্ষায় অহরহ আসে যে হাইলাম দিয়ে কোন কোন স্ট্রাকচার বৃক্কের ভিতর ঢুকে কোনটা কোনটা বেরিয়ে যায়। চলো আমরা আজকে সহজেই জেনে নিই। হাইলাম থেকে ইউরেটার এবং রেনাল শিরা বৃক্কের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে, এবং রেনাল ধমনী বাইরে থেকে বৃক্কের ভিতরে ঢুকে। তারপর দেখো, ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে দুইটি বৃক্ক থেকে দুটি ইউরেটার নিচে নামে এবং মূত্রাশয়ে প্রবেশ করে, এবং ইউরেটারের যে এই ফানির আকৃতির প্রশস্ত অংশ দেখতে পাচ্ছ তাকে বলা হয় পেলভিস, রেনাল পেলভিস। আমরা এতক্ষণ কিডনির বাইরে থেকে কি কি বৈশিষ্ট্য লক্ষণীয় তা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা জানবো কিডনিকে যদি লম্বচ্ছেদে কাটা হয় তাহলে কি কি বৈশিষ্ট্য লক্ষণীয় হবে। প্রথমেই দেখো, কিডনি বাইরে যে তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত তাকে বলা হয় রেনাল ক্যাপসুল, এবং ক্যাপসুল সংলগ্ন যে জায়গাটি রয়েছে তাকে বলা হয় কর্টেক্স, এবং ভিতরের অংশকে বলা হয় মেডুলা। সাধারণত মেডুলাতে 8 থেকে 12টি রেনাল পিরামিড থেকে থাকে, যার অগ্রভাগ প্রসারিত হয়ে তৈরি করে রেনাল প্যাপিলা। তবে এতক্ষণ আমরা কিডনির গাঠনিক স্ট্রাকচার মানে কিডনির বাইরে এবং ভিতর থেকে কি কি আছে তা নিয়ে জানলাম। এবার আমরা জানবো নেফ্রন নিয়ে। ছবিটির দিকে খেয়াল করে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে সম্পূর্ণ কিডনি। কিডনি থেকে নেফ্রনের অংশটুকু আলাদা হয়ে আসলো। নেফ্রন তাহলে আসলে কি? নেফ্রন হচ্ছে বৃক্কের ইউরিনিফেরাস নলিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার একক। মানব দেহের প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তাহলে নেফ্রন কি কি নিয়ে গঠিত হয়?
নেফ্রন রিনাল কর্পাসেল, যার অপর নাম ম্যালপিজিয়ান অঙ্গ, এবং রিনাল টিউবুলস নিয়ে গঠন হয়। চলো চলো তবে জেনে নেওয়া যাক রিনাল কর্পাসেল নিয়ে। রিনাল কর্পাসেল কি নিয়ে গঠিত? রিনাল কর্পাসেল গ্লোমেরুলাস এবং ব্রোমেন্স ক্যাপসুল নিয়ে গঠিত। যদি ছবিটি খেয়াল করো, এটা হচ্ছে সম্পূর্ণ নেফ্রনের ছবি, এবং তা থেকে দেখো কর্পাসেলের অংশটুকু আলাদা হয়ে আসলো। ভিতরের অংশটিকে বলা হয় গ্লোমেরুলাস এবং বাইরের অংশটিকে বলা হয় ব্রোমেন্স ক্যাপসুল। ব্রোমেন্স ক্যাপসুল হচ্ছে 2 স্তর বিশিষ্ট পেয়ালার মতো, যা গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে। এই দেখো প্রথম স্তর, এই দেখো দ্বিতীয় স্তর। আর গ্লোমেরুলাস হচ্ছে একগুচ্ছ কৌশিক জালিকা দিয়ে তৈরি। তাহলে চলো জেনে নিই যে গ্লোমেরুলাসের গঠনটা কিভাবে, মানে ভিতরে যে কৌশিক নালিকা, এটার গঠনটা কিভাবে। প্রথমে রিনাল ধমনী থেকে সৃষ্ট হয়। রিনাল ধমনী থেকে সৃষ্ট হয়ে তৈরি করে অ্যাফারেন্ট আর্টেরিওল। যে অ্যাফারেন্ট আর্টেরিওল ছবিতে দেখলেই দেখতে পারবে অ্যাফারেন্ট আর্টেরিওলটি ক্যাপসুলের ভিতরে ঢুকছে। তারপর ক্যাপসুলের ভিতরে ঢুকে তা তৈরি করে প্রায় 50টির মতো কৌশিক নালিকা। এই দেখো প্রায় 50টির মতো এখানে কৌশিক নালিকা তৈরি করেছে। এই কৌশিক নালিকাগুলো আবার বিভক্ত হয়ে সৃষ্টি করে সূক্ষ্ম রক্তজালিকা, এবং এই রক্তজালিকাগুলো মিলিত হয়ে সৃষ্টি করে ইফারেন্ট আর্টেরিওল। ছবিটা দেখলেই দেখতে পারবে এই যে ইফারেন্ট আর্টেরিওল, এবং এই ইফারেন্ট আর্টেরিওল রূপেই তারা ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। তাহলে ঢুকলো এফারেন্ট আর্টেরিওল রূপে এবং বেরিয়ে গেল ইফারেন্ট আর্টেরিওল রূপে। তারপর আমরা জানবো রিনাল টিউবুলস সম্পর্কে। রিনাল টিউবুলস আসলে কি? ব্রোমেন্স ক্যাপসুলের অঙ্কীয় দেশ থেকে সংগ্রহ নালিকা পর্যন্ত বিস্তৃত চড়া নালিকাটিকেই রিনাল টিউবুলস বলে। ছবি যদি লক্ষ্য করো তাহলে দেখবে এই যে দেখো নেফ্রন, এবং নেফ্রন থেকে আলাদা হয়ে গেল রিনাল টিউবুলস অংশটুকু। রিনাল টিউবুলসকে 3টি অংশে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে গোড়াদেশীয় বা নিকটবর্তী প্যাচারনলিকা, বলি প্রক্সিমাল কনভলিউটেড টিউব। তোমরা যদি ছবিতে লক্ষ্য করো, এই দেখো সামনের যেই প্যাচানো অংশটুকু তাকেই বলা হয় নিকটবর্তী প্যাচারনলিকা। তারপর অংশটিকে বলা হয় হেনলিজ লুপ। এই দেখো নিচে ইউ আকৃতির যে লুপ তাকে বলা হয় হেনলিজ লুপ। এখানে আবিষ্কারকের নাম অনুসারে এই লুপটিকে হেনলিজ লুপ নামকরণ করা হয়। সর্বশেষে হচ্ছে প্রান্তীয় প্যাচারনলিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউব। এই দেখো ছবিতে একদম উপরে একদম শেষের দিকে যে প্যাচারনলিকাটি আছে তাকে বলা হয় প্রান্তীয় প্যাচারনলিকা। আমরা এতক্ষণ বৃক্ক এবং নেফ্রনের গঠন নিয়ে পড়লাম। এবার আমরা পড়ব নেফ্রনের কার্যপ্রণালী নিয়ে। প্রথমেই চলো ছবিটি দেখলেই তোমরা ইতিমধ্যে বুঝেই গিয়েছো ছবিটি হচ্ছে নেফ্রনের ছবি। এখন আমি অ্যারো চিহ্ন দিয়ে যে পথটি নির্দেশ করছি তা হচ্ছে যে পথ দিয়ে মূত্র গমন করবে, মানে মূত্র যেই পথ দিয়ে প্রবাহিত হয়ে রিনাল টিউবুলস থেকে সংগ্রহ নালিকা পর্যন্ত চলে যাবে সেই পথটি। প্রথমে কি হয়? প্রথমে হচ্ছে ইউরিয়া এবং অন্যান্য বর্জ্য পদার্থ ধমনীতে প্রবেশ করে রক্তের মাধ্যমে। তারপর এই যে ব্রোমেন্স ক্যাপসুল বেষ্টিত যে গ্লোমেরুলাস আছে তা ছাঁকনির মতো কাজ করে, তা ছেঁকে পরিস্রোত তৈরি করে, এটাকে বলা হয় আলট্রাফিল্ট্রেট। তারপর এই আলট্রাফিল্ট্রেট যে মুহূর্তে ক্যাপসুলার স্পেস থেকে বেরিয়ে রিনাল টিউবুলসে চলে আসে, তখন রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ, খনিজ লবণ বৃক্কের এই নলিকায় প্রবেশ করে। তারপর এই মিশ্রণটি যখন আরেকটু নিচে নামে, তখন এই নিকটবর্তী প্যাচারনলিকার এখানে এসে গ্লুকোজ ও প্রয়োজনীয় খনিজ লবণ আবার রক্তে প্রত্যাবর্তন করে। এখন তোমরা প্রশ্ন করতে পারো এই জিনিসটা কেন হলো? কারণ আমরা যখন মূত্রের গঠন নিয়ে পড়েছিলাম, আমরা তখন দেখেছিলাম তখন ওখানে ছিল হচ্ছে 90% পানি এবং 10% অন্যান্য বস্তু, যার মধ্যে ছিল হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। ওখানে কিন্তু গ্লুকোজ বা প্রয়োজনীয় খনিজ লবণ ছিল না। তাহলে তোমরা আমাকে আবার প্রশ্ন করতে পারো যে তাহলে কি মূত্রে কখনোই গ্লুকোজ বা প্রয়োজনীয় খনিজ লবণ থাকবে না? এটার উত্তর দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যদি মানুষটি সুস্থ সবল থাকে তাহলে উত্তর হবে কখনোই না। কিন্তু যদি মানুষটি কোনো ব্যাধি আক্রান্ত থাকে বা কোনো রোগ হয়ে থাকে তাহলে থাকতে পারে। যেমন ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মূত্রে গ্লুকোজ পাওয়া যায়, এবং অবস্ট্রাকটিভ জন্ডিস এই রোগে আক্রান্ত রোগীদের মূত্রে খনিজ লবণ পাওয়া যেয়ে থাকে। তারপর চলো আমরা আবার আমাদের মূল পড়াতে চলে আসি। তারপর এই যতটুকু
মূত্র বাকি ছিল তা হচ্ছে নিচে নামবে। নিচে নেমে যখন হেনলিস লুপের দিকে আসবে, হেনলিস লুপের এখানে আসার পর বৃক্ক নলিকা থেকে রক্তে প্রয়োজনীয় পানি প্রত্যাবর্তন করবে। প্রথমে একটা কথা বলে নিই, এখানে যে আলট্রাফিল্টার তৈরি হয়েছিল তার পরিমাপ ছিল 125 সিসি। এখন 125 সিসি সম্পূর্ণটা কি মূত্রে কনভার্ট হবে? না, শুধু হবে 1 সিসি। বাকি যে 124 সিসি তা আবার রক্তে প্রত্যাবর্তন করবে। তাহলে এখানে যতটুকু অবশিষ্ট পানি এবং এক্সট্রা পানি ছিল তা আবার রক্তে চলে যাবে। তারপর যতটুকু ছিল ফিল্টার তা দেখো আবার উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে দেখো প্রান্তীয় প্যাচার নলিকা, এখানে এসে কি হবে? এখানে এসে বৃক্কের নলিকা থেকে রক্ত প্রয়োজনীয় উপাদানের সর্বশেষ শোষণ এবং নিঃসরণ। আমরা একটা কথা বলি না, ফিনিশিং টাচ, ব্যাপারটা সেরকম। এখানে এসে সর্বশেষ যে শোষণটা করা দরকার সেই শোষণটা এখানে ঘটে এবং সর্বশেষ যে বর্জ্য পদার্থ নিঃসরণ করা দরকার তা নিঃসরিত হয়। হওয়ার পর এই যতটুকু তৈরি হলো, এখানে সম্পূর্ণ মূত্র তৈরি হওয়ার পর তা দেখো সংগ্রহ নালিকা দিয়ে নিচে চলে যায়। ঠিক আছে, তারপর একদম সবার শেষে কি হয়? সবার শেষে হয় হচ্ছে ইউরিয়া মুক্ত যে পরিশোধিত রক্তটা আমরা পেলাম তা আবার শিরায় চলে যায়। তবে আমরা এখন নেফ্রনের কার্যপ্রণালী সম্পর্কে জানলাম। যদি আমরা সংক্ষেপে আরেকবার বলে নিই তাহলে কি হবে? প্রথমে হচ্ছে বর্জ্য পদার্থ যুক্ত রক্ত আসবে, আসার পর তার গ্লোমেরুলাসের কাছে আসবে, সেটা ছাঁকনি মতো সেটা ছেঁকে পরিস্রোত তৈরি করবে যা হবে আলট্রাফিল্ট্রেট। এই আলট্রাফিল্ট্রেট রেনাল টিউবুলস দিয়ে প্রবাহ করার সময় কয়েক দফা শোষণ এবং নিঃসরণের মাঝে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে মূত্র তৈরি করবে, যা সংগ্রহ নালিকা দিয়ে মূত্রনালিকায় চলে যাবে। এখন আমরা আলোচনা করব বৃক্কের কাজ নিয়ে। বৃক্কের কাজ তাহলে কি? বৃক্কের কাজ হচ্ছে শুরুতেই বৃক্ক বা কিডনির ভিতরে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপন্ন করে এবং মূত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত পদার্থ যা দেহের জন্য ক্ষতিকর, এসব অপ্রয়োজনীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর বৃক্ক মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পরিমাপ নিয়ন্ত্রণ করে। এটা কিভাবে করে? এটা হচ্ছে আমরা যখন নেফ্রনের কার্যক্রম পড়ছিলাম তখন দেখেছি যে হচ্ছে প্রক্সিমাল কনভলভেটেড টিউব বা নিকটবর্তী প্যাচার নলিকার ওখানে গ্লুকোজ এবং দরকারি যে খনিজ পদার্থ তা আবার রক্তে প্রত্যাবর্তন করে এবং তার মাধ্যমে রক্তে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইডের পরিমাপ নিয়ন্ত্রণ হয়। তাছাড়া কিডনি আর কি কাজ করে? তাছাড়া কিডনি মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং সর্বশেষে পানি, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এখন আমরা আলোচনা করব অসমোরেগুলেশন নিয়ে। মানব দেহে পানির ভারসাম্য রক্ষণ হয় বৃক্কের অসমোরেগুলেশনের মাধ্যমে। তাহলে অসমোরেগুলেশন আসলে কি? অসমোরেগুলেশন হলো দেহ ভাণ্ডারে রক্ত থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করার মাধ্যমে দেহের পানির সমতা রক্ষা করার একটি বিশেষ পদ্ধতি এবং রেচন প্রক্রিয়ায় দেহ থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন হলেও নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহের পানির সমতা বজায় রাখে। এটা কোথায় হয় বলতো? আমরা যখন নেফ্রনের কার্যক্রম সম্পর্কে পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম হেনলিস লুপে ওখানে পানি পুনঃশোষণ ঘটে এবং এই ক্ষেত্রে গ্লোমেরুলাসে রেচন, বর্জ্য, পানি এবং অন্যান্য তরল পরিস্রুত হয়। আমরা যদি ছবিটার দিকে খেয়াল করি তাহলে দেখবে, এই যে দেখো ছবিতে, এই যে যখন বর্জ্য পদার্থ নিয়ে রক্ত ধমনীতে প্রবেশ করে এবং গ্লোমেরুলাসের এদিকে যায় তখন হচ্ছে গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে পরিস্রুত তৈরি করে, তা পর্যায়ক্রমে নিচে নামে যখন হেনলিস লুপে আসে তখন পুনঃশোষণ ঘটে। তারপরে যতটুকু বাকি থাকে তা উপরে উঠে যায়, উপরে উঠে সংগ্রহ নালিকাতে চলে যায় এবং সেখান থেকে নিচে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। অসমোরেগুলেশন আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রিয়া। যদি এটা ঠিক মতো কাজ না করে তাহলে আমাদের অনেক ধরনের ত্রুটির সম্মুখীন হতে হয়, যার মধ্যে অন্যতম হলো দেহে পানি জমতে পারে। দেহে পানি জমতে পারে, এটার ব্যাপারটা হচ্ছে অসমোরেগুলেশন। আরেকটা বিষয় হচ্ছে তোমার যদি দেহেতে পানির পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে অসমোরেগুলেশনের দরুন দেহ থেকে বেশি বেশি করে মূত্র নিষ্কাশিত হয়, আর যদি দেহের পানির পরিমাণ কমে যায় তাহলে মূত্রের পরিমাণও কমে যায়, যেন দরকারি পানিটুকু দেহের মধ্যে আবদ্ধ রাখা যায়। তারপর হচ্ছে চোখ, মুখ সহ সারা দেহ ফুলে যেতে পারে এবং উচ্চ রক্তচাপ সৃষ্টি হতে পারে। তাছাড়াও আরো নানা ধরনের রোগের কারণে কিডনি কাজে বিঘ্ন ঘটতে পারে, যেমন কিডনি প্রদাহ। কিডনি প্রদাহ হলো যদি কিডনিতে কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে, তারপর প্রস্রাবের সমস্যা এবং সর্বশেষে হচ্ছে কিডনিতে পাথর হওয়া। এইসব রোগের কারণে আমরা যেসব লক্ষণ দেখতে পারবো তা হলো শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যাওয়া যাকে বলা হয় প্রোটিন ইউরিয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব যাওয়া যাকে বলা হয় হেমাচুরিয়া,
ঘন ঘন প্রস্রাব যাওয়া অথবা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। এরপর আমরা পড়ব বৃক্কে পাথর নিয়ে। মানুষের কিডনিতে ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টি বৃক্ক বা কিডনিতে পাথর হিসেবে পরিচিত। আমি যদি ছবিটা লক্ষ্য করি, দেখো এখানে একটি, দুটি, তিনটি পাথর দেখা যাচ্ছে বৃক্কের মধ্যে। এখন বৃক্কে পাথর কি কি কারণে হতে পারে? সেটা হচ্ছে যদি মাত্রা অতিরিক্ত প্রোটিন খাদ্য গ্রহণ করি, অতিরিক্ত শারীরিক ওজন, কিডনি সংক্রমণ, কম পানি খাওয়া এবং ক্যালসিয়াম জাতীয় খাদ্য যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হয়, তাহলে আমরা যেসব উপসর্গ দেখতে পারবো তা হলো কোমরের পিছনে ব্যথা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং কাঁপুনি দিয়ে জ্বর আসা। আমরা কারণ সম্পর্কে জানলাম, উপসর্গ সম্পর্কে জানলাম, এখন জানবো চিকিৎসা সম্পর্কে। চিকিৎসা মূলত নির্ভর করে পাথরের আকার এবং অবস্থানের উপর। আধুনিক পদ্ধতিতে ইলেকট্রোস্কোপিক কিংবা আল্ট্রাসনিক লিথোস্কোপি অথবা বৃক্ক অস্ত্রোপচার করে পাথর অপসারণ করা যায়। এবার আমরা জানবো বৃক্ক বিকল সম্পর্কে। বৃক্ক দুভাবে বিকল হতে পারে, ধীরে ধীরে এবং আকস্মিকভাবে। ধীরে ধীরে বৃক্ক বিকল হওয়ার কারণগুলোর মধ্যে আছে নেফ্রাইটিস, যদি নেফ্রনে কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে। 2, ডায়াবেটিস, যদি ব্লাড গ্লুকোজ লেভেল সঠিক মাত্রায় না থাকে বা নিয়ন্ত্রিত না থাকে। উচ্চ রক্তচাপ এবং কিডনিতে পাথর হওয়া। আকস্মিক কিডনি বিকল হওয়ার কারণগুলোর মধ্যে আছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মারাত্মক ডায়রিয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণ। বৃক্ক বিকল হয়ে গেলে আমরা যেসব সমস্যার সম্মুখীন হই তা হচ্ছে মূত্রের পরিমাণ কমে যায়। মূত্রের পরিমাণ কেন কমে যায়? কারণ আমাদের কিডনির যে একক নেফ্রন, এই নেফ্রনটি একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে মূত্র তৈরি করে। তবে যদি বৃক্কই বিকল হয়ে যায় তাহলে তো আর এই প্রক্রিয়াটি সঠিকভাবে চলবে না, এটি বাধাগ্রস্ত হবে। তখন মূত্রের পরিমাণ কমে যাবে। মূত্রের পরিমাণ কমে গেলে কি হবে? মূত্রের পরিমাণ কমে গেলে আমাদের দেহে যেসব বর্জ্য পদার্থগুলো আছে, যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকারক, তা আমাদের দেহে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এবং এই বর্জ্য পদার্থগুলোর মধ্যে ক্রিয়েটিনিন সবচেয়ে বেশি ক্ষতিকারক, কারণ ক্রিয়েটিনিন কিডনি ফেলিয়ারকে ত্বরান্বিত করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? তাই এসব বর্জ্য দ্রব্যাদি অপসারণের জন্য নির্দিষ্ট সময় রোগীকে ডায়ালাইসিস করাতে হবে। তাহলে আমরা জেনে ডায়ালাইসিস কি। ডায়ালাইসিস হলো বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নামই হচ্ছে ডায়ালাইসিস। সাধারণত ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করতে সাহায্য করে। দেখো নিচে যদি তোমরা তাকাও, একটি মানুষ এবং এই ডায়ালাইটিক মেশিনের সাহায্যে তার রক্তটি পরিশোধিত হচ্ছে। রক্ত পরিশোধনের মাধ্যমে ডায়ালাইসিস আমাদের যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো আছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এসব আমাদের দেহ বাইরে নিষ্কাশিত করতে সাহায্য করে। তবে এটি বহুত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। চলো জেনে নেওয়া যাক ডায়ালিসিস আসলে কাজ করে কিভাবে এবং কি কি লাগে। প্রথমত দেখো, এখানে হচ্ছে একটা মানুষের হাত দেখা যাচ্ছে। প্রথমটি লালটি হচ্ছে ধমনী, নীলটি হচ্ছে শিরা। এবং দেখো এই যে একটা টিউব, এটা হচ্ছে ডায়াটিক টিউব, যেটা হচ্ছে আংশিক বৈষম্য ভেদ্য। এবং তারপর দেখো এখানে দুটি কন্টেইনার দেখতে পাচ্ছি আমরা। প্রথম কন্টেইনারটার মধ্যে রয়েছে ডায়াটিক ফ্লুইড, যেটার মেকানিজম হচ্ছে মানুষের প্লাজমার মতোই। এবং পাশেরটাতে রয়েছে হচ্ছে হলুদ রঙের, এখানে হচ্ছে বর্জ্য পদার্থগুলো এসে জমা হচ্ছে। তবে চলো দেখে নেওয়া যাক কিভাবে কাজ করছে। প্রথমে হচ্ছে ধমনী থেকে রক্ত পাম্পের মাধ্যমে ডায়াটিক মেশিনে প্রবাহিত হচ্ছে। তারপর আংশিক বৈষম্য ভেদ্য প্রাচীর বিশিষ্ট ডায়াটিক টিউব, এটার কারণে দেখা যাচ্ছে ইউরিয়া এবং অন্যান্য যে বর্জ্য পদার্থ সমৃদ্ধ যেই ফ্লুইডটা তৈরি হচ্ছে তা এখানে এসে নিষ্কাশিত হচ্ছে। এবং তারপর এটা হচ্ছে ডায়াটিক ফ্লুইডের মাধ্যমে ডায়াটিক মেশিন থেকে রক্ত শিরায় গিয়ে ঢুকছে। এই দেখো এভাবে কাজ করলো। প্রথমে এখান থেকে এখানে গেল, পুরোটা ঘুরে যে বর্জ্য পদার্থ থাকছে তা হচ্ছে এখানে চলে যাচ্ছে এবং বাকি ভালো যে পরিশোধিত রক্ত তা মেশিনের সাহায্যে শিরার মধ্যে ঢুকছে। এভাবেই হচ্ছে ডায়ালাইসিস কাজ করে। তারপর আমরা জানবো বৃক্ক প্রতিস্থাপন নিয়ে। যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে তখন সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়, তাকে বলা হয় কিডনি সংযোজন। যদি আমরা ছবিটি দেখি, প্রথম ছবিতে দেখো এখানে 3টি কিডনি আছে। হয়তো বা এই মানুষটার এই প্রথম 2টি কিডনি অকেজো হয়ে গেছে, তাই দেখো নতুন একটা সুস্থ কিডনি এখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং প্রতিস্থাপনের পর তাকে বলা হয় বৃক্ক সংযোজন। কিডনি সংযোজন দুভাবে করা যেতে পারে। প্রথমত হচ্ছে কোনো নিকট আত্মীয়র কিডনি, যেমন হচ্ছে বাবা, মা, ভাই, বোন বা হচ্ছে মামা, খালা ইত্যাদির কাছ থেকে কিডনি নিয়ে তা প্রতিস্থাপন করা যেতে পারে। আরেকটি হতে পারে মৃত ব্যক্তি বা ব্রেন ডেড থেকে প্রতিস্থাপন করা যেতে পারে। ব্রেন ডেড কথাটি শুনে তোমরা হয়তো অনেকেই মনে করবে ব্রেন ডেড তাহলে কি? ব্রেন ডেড হচ্ছে একটি মানুষ যার হয়তো আর কখনোই জ্ঞান ফিরবে না, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ এখনো সুস্থ আছে। কিভাবে আছে? হয়তো কৃত্রিম কোনো উপায় তা এখনো
সুস্থ রাখা হয়েছে। চলো তারপর দেখে নিই যে কিডনি প্রতিস্থাপনের জন্য পূর্ব শর্তগুলো কি। পূর্ব শর্ত হলো টিস্যু ম্যাচ করে কিনা, নিকটতম আত্মীয় কিনা, কিডনি দাতা শারীরিকভাবে সুস্থ কিনা এবং নতুন কিডনি স্বাভাবিক কার্যক্ষম কিনা। এইসব বিষয় মাথায় রেখেই আমাদের কিডনি প্রতিস্থাপন করতে হবে। তবে আজকে আমাদের চ্যাপ্টারের আলোচনায় আমরা কি পড়লাম? আজকে আমরা চ্যাপ্টারের আলোচনায় পড়লাম রেচন নিয়ে, রেচন তন্ত্র নিয়ে, রেচন পদার্থ নিয়ে। তারপর আমরা পড়লাম হচ্ছে কিডনি এবং নেফ্রনের গঠন নিয়ে, তাদের কার্যপ্রণালী নিয়ে, তারপর অসমোরেগুলেশন নিয়ে, তারপরে পড়লাম হচ্ছে কিডনি পাথর নিয়ে, বিভিন্ন ধরনের রোগ নিয়ে, ডায়ালাইসিস নিয়ে এবং সর্বশেষে পড়লাম বৃক্ক প্রতিস্থাপন নিয়ে। তবে আমাদের চ্যাপ্টারের আলোচনা আজ এই পর্যন্ত।